আমি এখন মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এবং গভীরভাবে শ্রদ্ধা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। গভীরভাবে শ্রদ্ধা করছি আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদকে। শাসক আসবে, শাসক যাবে, কিন্তু আমার মনে হয় এই উপমহাদেশে শ্রেষ্ঠ রিফর্মিস্ট যদি কেউ হয়ে থাকেন তিনি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ। একদিনের মধ্যে উনি উপনিবেশিক সমস্ত ব্যবস্থা ভেঙে 452টি উপজেলা করেছিলেন। সিরাজুল আলম খান সুস্পষ্টভাবে সে সময় বলেছিলেন যে আমরা সামরিক শাসনকে সমর্থন করি না, কিন্তু উপজেলা শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে জেনারেল এরশাদ দেশের নতুন উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন, আমাদেরকে তাকে সমর্থন দিতে হবে। 64টি জেলা, 13টা থেকে 64টি জেলা 1 মিনিটের মধ্যে করেছিলেন। গুচ্ছগ্রাম করেছিলেন, হাইকোর্টের 8টি বেঞ্চ করেছিলেন। জোসেফ কনরাড 1931-এ ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার দেন। কেশবানন্দ ভারতীতে সেটা ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভারতে অ্যাডপ্ট করা হয়। ওই প্রিন্সিপালটাকে বেস করে আমাদের দেশে বলা হলো যে হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ সারা দেশে ছড়িয়ে দিলে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। আজকে সময় আসছে ওই রায়টাকে রিভিউ করার, আজকে সময় আসছে হাইকোর্টকে আবার আমাদের বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার। মাননীয় স্পিকার, উনি যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার কথা বলেছিলেন। 3 দিন আগেও দেখলাম একটা রিপোর্টে ঢাকা শহর সারা বাংলাদেশের মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দূষিত শহরের মধ্যে একটা। সেকেন্ড হচ্ছে মঙ্গোলিয়ার উলান বাটন। কেন? কারণ ইটস টু সেন্ট্রালাইজড। আমাদের এখন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেতে হবে। যমুনা সেতুর সমস্ত অর্থ এরশাদ স্যার জোগাড় করে দিয়ে গিয়েছিলেন। আমি আহ্বান জানাবো যমুনা সেতুর পাশে পল্লীবন্ধু কর্নার নামে একটি কর্নার রেখে যাওয়া উচিত। ওনার যমুনা সেতুতে অবদান আছে, এটা সকলেই স্বীকার করছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ। উনি একটি অত্যন্ত তথ্যনির্ভর বক্তব্য দিয়েছেন। গত বছরের বক্তব্যে জুডিশিয়ারি নিয়ে উনি মাত্র 3টি লাইন বলেছিলেন, এবছরের বক্তব্যে 3 পাতা বলেছেন, এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। অসম সাহসিকতার সাথে উনি পদ্মা সেতু করেছেন এবং এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। আমি মনে করি এই সেতুর নাম শেখ হাসিনার নামে দেওয়া উচিত, এই সেতুর নাম হওয়া উচিত শেখ হাসিনা সেতু। এই চরম অর্থনৈতিক ক্রাইসিসেও উনি 70,000 লোককে ঘর দিয়েছেন। আমার এলাকায় তো 271 জনকে ঘর দিয়েছেন। এটা অসাধারণ, দৃষ্টিনন্দন, সুন্দর প্রকল্প। পাশাপাশি আমার এলাকায় মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়কেও আমি ধন্যবাদ জানাবো। উনি এ পর্যন্ত প্রায় 10 বার আমার এলাকায় গিয়েছেন। 50 বছরের ইতিহাসে উনি সবচেয়ে বেশি সময় এলাকায় গিয়েছেন এবং প্রায় 600 কোটি টাকার একটি বাঁধ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরের প্রকল্পগুলো দিচ্ছেন, এই প্রকল্পগুলো সাস্টেনেবল করতে গেলে আমার মনে হয় ঘরের পরিবর্তে আমাদের টাওয়ার করা উচিত এবং সে টাওয়ারগুলো করতে হবে নদীর পাশে, যেখানে স্থায়ী বাঁধ আছে। 100 বছরের মধ্যে যে এলাকা ভাঙবে না, সেখানে যদি টাওয়ার করা হয়, 500-700 পরিবারকে এক টাওয়ারে রাখা হয়, তার নিচে স্কুল করা হয়, তার নিচে চিকিৎসা কেন্দ্র করা হয়, সেখানে কানেক্টিভিটি থাকে, সেখানে বোট কানেক্টিভিটি থাকে, মোটরসাইকেল থাকে, রোড থাকে, এটা সাস্টেইনেবল হবে। অন্যথায় দেখা যাবে এই ঘরগুলো যারা নিচ্ছেন সে ঘরগুলোতে তারা থাকবেন না, কারণ এই প্রকল্পগুলো বর্তমান বাসস্থান থেকে বা বর্তমান তার যে এলাকায় আছে সেখান থেকে 5-6 কিলোমিটার দূরে হচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হয় একটা নতুন প্রকল্প পরিকল্পনার সময় চলে আসছে। মাননীয় স্পিকার, ওভারকামিং এ প্যান্ডেমিক ইজ নট এ ওয়ার, এটা অমর্ত্য সেনের কথা। ওয়ারের সময় ওয়ানম্যানশিপ প্রয়োজন, ডিসকাশন খুব বেশি প্রয়োজন না, স্টেটসম্যানশিপ প্রয়োজন। আর যখন আমরা প্যান্ডেমিক চলবে, সোশ্যাল ক্যালামিটি চলবে, তখন অমর্ত্য সেনের মতে হোয়াট ইজ নিডেড ফর ডিলিং উইথ এ সোশ্যাল ক্যালামিটি ইজ পার্টিসিপেটরি গভর্নেন্স অ্যান্ড অ্যালার্ট পাবলিক ডিসকাশন। লিসেনিং অ্যাজ গভর্নমেন্ট, শুনতে হবে সবার কাছে এবং শুনে পলিসি ফ্রেম করতে হবে। রেহমান সাবান খুব চমৎকার বলেছেন যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন ইনক্লুসিভ কনসালটেটিভ পলিসি। সরকারি দল, বিরোধী দল, মিডিয়া, হেলথ এক্সপার্ট, পলিসি ফ্রেমার, অর্থনীতিবিদ, সবাইকে নিয়ে এই মুহূর্তে দেশ চালাতে হবে। আমাদের জাতীয় পার্টিতে এমন 10 জন সংসদ সদস্য আছেন যারা মন্ত্রী ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা এই সময় কাজে লাগাতে হবে। মাননীয় স্পিকার, দেশে তীব্র বৈষম্য সৃষ্টি হচ্ছে। এই করোনার পরে আমাদের 50%-এর বেশি পভার্টি লেভেল যেতে পারে। এক্সট্রিম পভার্টি আমার এলাকাতে 60% টাচ করতে পারে। আমরা এটা নিয়ে অত্যন্ত শঙ্কিত। পাশাপাশি গত বছর ওয়েলটেক্সের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশে কোটিপতি বেড়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। নব্য ধনিকতন্ত্র বা অভিজাততন্ত্র দেশে নিও প্যাট্রিমোনিয়ালিজমের সৃষ্টি করছে। এটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না এবং এভাবে যদি গরিব একদিকে বাড়তে থাকে আবার কোটিপতি বাড়তে থাকে, তাহলে একসময় গ্যালব্রেইদের মধ্যে দেশের সর্বহারার একনায়কতন্ত্র হতে পারে। এটা একটা বিপর্যয় নিয়ে আসবে। বোতলটা উল্টিয়ে দিতে হবে। তলানিতে যে এলাকাগুলো আছে, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, সেই সব এলাকায় অগ্রাধিকার প্রকল্প দিতে হবে। দেশের প্রকল্পগুলো পভার্টি ম্যাপ অনুযায়ী হচ্ছে না, যে কারণে দরিদ্রতার হার আশানুরূপ হারে বর্তমানে কমছে না। আমার গাইবান্ধা জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই,
কোনো মেডিকেল কলেজ নাই, কোনো নার্সিং ইনস্টিটিউট নাই, একমাত্র বেসরকারি পলিটেকনিক আমি করেছি। এখন এখানে প্রাইভেট পার্টনারশিপের মধ্যে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় করার সুযোগ দেওয়া হোক, মেডিকেল কলেজ করা হোক, নার্সিং কলেজ দেওয়া হোক। গাইবান্ধা জেলায় এখন পর্যন্ত কোনো সচিব হয়নি, 50 বছরে একজন পর্যন্ত সেক্রেটারি আমাদের জেলা থেকে হয়নি। ক্লাইমেট যে ফান্ড আসে সেই ফান্ড থেকে যৎসামান্য টাকা গাইবান্ধায় দেওয়া হয়, যথাযথ ব্রোক সেখানে হচ্ছে না। মাননীয় এমপিদেরকে দায়িত্ব বিমোচনে সংযুক্ত করা উচিত। এসডিজির যে গোল আছে সেই গোল সংসদ সদস্যদের ছাড়া কখনোই অর্জিত হবে না। প্রত্যেক ব্যাকবেঞ্চার এমপিকে এসডিজির একটা করে গোল দেওয়া উচিত এবং তাকে সুযোগ দেওয়া উচিত, ফান্ড দেওয়া উচিত। তাহলে তিনি সে বিষয়ে চ্যাম্পিয়ন হবে, সে বিষয়ে আইকন হবেন এবং এসডিজির গোল অবশ্যই অর্জিত হবে। মাননীয় স্পিকার, আমার খুব প্রিয় একজন ব্যক্তি ইউনিভার্সিটি অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছে পাবলিক পলিসির উপর এবং কো ফাউন্ডার ইউথ পলিসি ফোরামের এমডি আবির হোসেন। ওর মতে এই সময় আমাদের কি করা উচিত, উনি একটা আর্টিকেলে বলেছেন, অক্সফোর্ড থেকে সে পড়েছে, মাস্টার্স করেছে, রিথিঙ্কিং দ্য রোল অফ স্টেট ইন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট। সে বলেছে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান ইকোসিস্টেম ফর ইনোভেশন, রিথিঙ্কিং অফ স্কিল, ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি, লেভারেজিং দ্য টেকনোলজিকে ছড়িয়ে দিতে হবে এবং ডাইভার্সিফাইং দ্য ম্যান পাওয়ার, নার্সিং সহ অন্যান্য ম্যানেজিয়াল জবে বাংলাদেশকে পাঠাতে হবে এবং এমব্রেসিং এভিডেন্স, এক্সপার্ট এভিডেন্স গ্রো করতে হবে। রাষ্ট্রকে এখন একটা এন্টারপ্রেনিউরিয়াল স্টেট হিসাবে অনেক বেশি ভাইব্রেন্ট কাজ করতে হবে এবং এই বিষয়ে একটা থিওরি দিয়েছেন মারিয়ানা মাজুকাচর, উনি ইউসিএল কলেজ লন্ডনে। উনি বলেছেন there is a need for an entrepreneurial state that does not limit itself to the rank and file bureaucratic task, rather plays an active role in driving innovation, empowering the private sector and making sure that while the risk of innovation and socialized, the reward are not entirely privatized. তো আমাদের এখন এনসিডি প্রিভেনশন করতে হবে। প্রতি বছর 67% লোক এনসিডিতে মারা যাচ্ছে এবং 2030-এর মধ্যে এসডিজি গোলের জন্য এটাকে 30%-এ নিয়ে আসতে হবে। তার জন্য তামাকের উপর কর বাড়াতে হবে, তামাকের স্তর বিশিষ্ট কর ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে। পাশাপাশি তামাকজাত পণ্যের উপর যে পিক্টোরিয়াল ওয়ার্নিং আছে এটাকে 50% থেকে বাড়িয়ে 90% করতে হবে। ই সিগারেট সম্পূর্ণরূপে ব্যান করতে হবে। আরেকটা পলিসি দিয়েছে আর্ট ফাউন্ডেশন এবং সেন্টার ফর ল অ্যান্ড পাবলিক পলিসি। ওরা বলছে সুগার সুইটেন যে বেভারেজ গুলো আছে এবং ট্রান্স ফ্যাট আছে সেখানে এক্সট্রা কর আরোপ করে ওই টাকা ভর্তুকি দিয়ে সবজি এবং ফল খাওয়ার উপর অভ্যাস করাতে হবে। তাহলে আমরা 20% ডেথ কমাতে পারবো, এটা তাদের রিসার্চ পেপার আছে। মাইগ্রেশনে বর্তমানে লেবাননে প্রায় 1,40,000 বাঙালি আছে, 40,000 আনডকুমেন্টেড। আমি তাদের সাথে লাইভে কথা বলেছি, তাদের খাবার নাই, চিকিৎসা নাই, তাদের কোনো গ্যাস কেনার টাকা নাই, বিদ্যুৎ বিল দেওয়ার টাকা নেই এবং অনেকে সেখানে আত্মহত্যা করে মারা যাচ্ছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে ওয়াদা করে আসছিলেন তিনি এই আনডকুমেন্টেড বাঙালিদের দেশে নিয়ে আসবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নেভির একটা জাহাজ ছিল যারা লেবাননে ট্রিটমেন্ট দিত, ওই জাহাজটাও ফেরত চলে আসছে। লেবাননে তীব্র মানবিক বিপর্যয় আছে বাঙালিরা, তাদের প্রতি অবশ্যই দেখতে হবে। পাশাপাশি মিডল ইস্ট সহ অন্যান্য দেশে একটা জিনিস ঘটছে, ওয়েস্ট থেফট, বিপুল পরিমাণ রিপ্যাট্রিয়েট করা হচ্ছে কিন্তু তাদেরকে যথাযথ ওয়েস্ট থেফট দেওয়া হচ্ছে না, ওয়েস্ট ছাড়াই ফেরত পাঠানো হচ্ছে। এটাকে ওয়েস্ট রবারি এবং ওয়েস্ট থেফট বলা হচ্ছে। এই জন্য আমাদের ইন্টারন্যাশনাল ক্লেম কমিশন করতে হবে। উইলিয়াম গয়েস উনি একটা চমৎকার কথা বলেছেন যে দেয়ার ইজ এ নিড টু সেট আপ এ ট্রানজিশনাল জাস্টিস মেকানিজম to address grievance, claims and labor disputes and repatriate workers who have lost their jobs as a result of the pandemic. আমাদের এখন একটা অবশ্যই ইন্টারন্যাশনাল ক্লেম কমিশন করে এই ওয়েস্ট থেফটকে ঠেকাতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দুটি কথা বলবো যে সরকার সবসময় ছিল, সরকার তৈমুরলঙ্গের সময় ছিল, সরকার মোগলদের সময় ছিল, খিলজির সময় ছিল, জুলিয়াস সিজারের সময় ছিল, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গণতন্ত্রের সরকারও থাকবে, বিরোধী দলও থাকবে। আমাদের এখন সলিডারিজমের দিকে থাকা যাবে না, মাল্টিকালচারালিজমের দিকে থাকতে হবে। অর্থাৎ এখানে বিরোধী মত থাকবে, বিরোধী দল থাকবে, তারা মন্তব্য দিবে। অটল বিহারী বাজপেয়ী উনি সংসদে একবার নেহরুকে বলেছিলেন যে আপনি একজন দ্বৈত ক্যারেক্টার, আপনার মধ্যে উইনস্টন চার্চিলও আছে, আপনার মধ্যে চেম্বারলেনও আছে। রাতের বেলা নেহরু তাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন। আবার যখন অটল বিহারী বাজপেয়ী উনি প্রাইম মিনিস্টার হলেন, ভারতের পার্লামেন্টের সাউথ ব্লকে নেহরুর ছবি সরিয়ে ফেলা হয়েছিল, উনি 24 ঘন্টার মধ্যে ওই ছবি আবার সেই সাউথ ব্লকে লাগিয়েছিলেন। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, দিস ইজ দ্য টেম্পল অফ ডেমোক্রেসি। এই পার্লামেন্ট, মাননীয় স্পিকার, এই পার্লামেন্টের এমপিদেরকে এম্পাওয়ার করতে হবে। আমরা অনুভব করছি এম্পাওয়ারমেন্ট বিকামিং এ বিগ ইস্যু। স্লোলি আস্তে আস্তে আমাদের এম্পাওয়ারমেন্ট কমিয়ে দেওয়া হচ্ছে। যদি টেম্পল অফ ডেমোক্রেসিতে এম্পাওয়ারমেন্ট কমে যায় তাহলে পার্লামেন্টের এম্পাওয়ারমেন্ট কমে যাবে, পার্লামেন্টের এম্পাওয়ারমেন্ট কমে গেলে গণতন্ত্রের এম্পাওয়ারমেন্ট কমে যাবে। আজকেও ভোট হচ্ছে, মাত্র 22% ভোট কাস্ট হয়েছে মাননীয় স্পিকার। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ তার অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য।